তো আজকে যে আমাদের আলোচনাটা হবে এটা ৩ নাম্বার ইউনিট। তো ৩ নাম্বার ইউনিটের মধ্যে কী আছে মূলত অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থানগুলো সে সম্পর্কে পড়ব। তারপরে চলে আসবো দক্ষিণ ভারতে। দেখো দক্ষিণ ভারতের যে চোল শক্তি স্পেসিফিক্যালি এই চোল শক্তি সম্পর্কে আমরা পড়ব। তো এই ইউনিটটা আমরা এই দুটো টপিক নিয়ে পড়ব। আজকেরটা একটু ছোটোই টপিক হবে আশা করি। তো এখানে প্রথম যে কথাটা বলা হচ্ছে যে অন্যান্য শক্তি। তো অন্যান্য শক্তি বলতে কোন শক্তিকে বোঝায়? তাহলে দেখো একটা ক্লিয়ার কাট যে এতক্ষণ আমরা পড়লাম কি বাংলার কথা। এবার যেটা দাঁড়াচ্ছে যে বাংলার বাইরে যে খ্রিস্টীয় সপ্তম শতক আর অষ্টম শতক, এই খ্রিস্টীয় সপ্তম শতক এবং অষ্টম শতকে উত্তর এবং দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন নতুন রাজবংশ গড়ে উঠেছিল। উত্তর ভারতে যেমন ছিল তেমন দক্ষিণ ভারতেও নতুন রাজবংশ গড়ে উঠেছিল, ফলে রাজত্বের উত্থান হয়। তো এই নতুন রাজবংশগুলি স্থানীয় যে শক্তিশালী, এই স্থানীয়ভাবে কিন্তু খুবই শক্তিশালী ছিল। তো এইভাবে দেখা যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের দ্বারা পরবর্তীতে বড় বড় জমির মালিক বা যোদ্ধা, ঠিক আছে, নেতাদের অনেক ক্ষেত্রে যেমন সামন্ত, মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর, এই যে যে সমস্ত নেতাদের উত্থান ঘটলো বা জমির মালিকানা নতুনভাবে তৈরি হতে শুরু করলো তাদেরকে কী বলা হতো তাহলে? সামন্ত, মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর। তো এই রকম যে উপাধিধারী যে প্রশাসকগণ গড়ে উঠলো তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে কি তার বদলে রাজা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খাজনা ও উপঢৌকন তারা দিত। যে একটা বড় রাজা ছিল, রাজবংশ ছিল, তার আন্ডারে আস্তে আস্তে কি দেখা যাচ্ছে ছোট ছোট কিছু নেতার উদ্ভব ঘটলো। তাদের উপাধি ছিল সামন্ত, মহাসামন্ত, মহামণ্ডলেশ্বর ইত্যাদি ইত্যাদি। তারা কি করতো? রাজাকে কিছু উপঢৌকন দিত এবং কিছু যুদ্ধের সময় অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সাহায্য করতো। এই যে এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়ে যুদ্ধে হাজির হতো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি রাজাকে এরা উপঢৌকন দিত, এক। আর দুই নাম্বার, যুদ্ধের সময় সৈন্য নিয়েও তারা রাজাকে সাহায্য করতো। তোমরা জিনিসটা খুব ভালো মতো দেখো যে সুলতানি যুগে ইকতা ব্যবস্থা যে ছিল এবং মুঘল যুগে মনসবদারি যে ব্যবস্থা ছিল এটা কিন্তু অনেক ধরনের ওই একই টাইপের, তারই একটা পূর্ব কিন্তু অবস্থা, তাই না? ইকতা ব্যবস্থার একটা পূর্বের অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আবার কখনো কখনো এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতেও শুরু করেছিল। তাহলে এখানে আমরা মেনলি কী দেখতে পাচ্ছি? তিনখানা জিনিস। তাহলে এরা প্রথমে সামন্ত, মহাসামন্ত, মহামণ্ডলেশ্বর উপাধি নিল, দিয়ে তারা রাজাকে উপঢৌকন দিত, রাজার কর্তৃত্ব মেনে নিত, খাজনা দিত রাজাকে, এমনকি প্রয়োজনে রাজাকে সৈন্য দিয়ে সাহায্য করত। আবার যদি সুযোগ পেত, অর্থাৎ রাজা যদি দুর্বল হতো, তার সুযোগ নিয়ে তারা কিন্তু নিজেদের স্বাধীন বলেও কিন্তু ঘোষণা করে দিত। তো এই কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেম কিন্তু ইকতা ব্যবস্থার দিকেই কিন্তু যাচ্ছে। তো যাই হোক, তো এরকম উদাহরণ এখানে যেহেতু বলা হলো যে রাজা দুর্বল হলে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতো, তাহলে এরকম উল্লেখযোগ্য কয়েকটা রাজার নাম আমরা পাচ্ছি বা কয়েকটা জায়গার নাম পাচ্ছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য কি? দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা গেল। তাহলে দেখো এই যে দাক্ষিণাত্যে কারা ছিল এরকম ধরনের যারা শক্তিটাকে পরবর্তীতে গ্রাস করে নিয়েছিল? রাষ্ট্রকূট। এরা কী করেছিল? কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে প্রথমে ছিল। দাক্ষিণাত্যে এই যে রাষ্ট্রকূটরা ছিল এরা প্রথমে কর্ণাটকের যে চালুক্য শক্তি ছিল তাদের অধীনে কাজ করত। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে এক রাষ্ট্রকূট নেতা, তার নাম কি ছিল? দন্তি দুর্গ। তাহলে এই দন্তি দুর্গ কী করলো? চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দিল, দিয়ে নিজেই স্বাধীন হিসাবে ঘোষণা করলো বা স্বাধীন রাজা হয়ে গেল। তাহলে বিষয়টা বোঝা গেল যে এই যে দুর্বলতা, রাজা দুর্বল হলো মানেই কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে এই সমস্ত মহামণ্ডলেশ্বর, মহাসামন্ত, সামন্ত এদের দ্বারা কিন্তু দখল হয়ে যেত। তো এরকম তাহলে এখান থেকে কোশ্চেনের মধ্যে যদি বলি, দেখো যে চালুক্য যে বলছে এই রাষ্ট্রকূটরা কাদের অধীনে ছিল? চালুক্য। তাহলে চালুক্যদের সামন্ত কারা ছিল? চালুক্যদের সামন্ত ছিল হচ্ছে রাষ্ট্রকূটরা। চালুক্যরা কোথায় রাজত্ব করতো? কর্ণাটকে রাজত্ব করতো। রাষ্ট্রকূটরা কোথায় রাজত্ব করতো? দাক্ষিণাত্যে। এই দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা প্রথম জীবনে চালুক্যদের অধীনে সামন্ত হিসেবে কাজ করতো, পরবর্তীতে সুযোগ বুঝে রাজার দুর্বলতার সুযোগে রাষ্ট্রকূট নেতা দন্তি দুর্গ চালুক্য শাসকদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজের স্বাধীন রাজা হিসেবে নিজের আত্মপ্রকাশ করেছিলেন। এটুকু গেল। তো অনেক সময় সামরিক কৃতিত্বের অধিকারী মানুষেরা পারিবারিক শক্তির সাহায্যে নতুন রাজ্য স্থাপনে উদ্যোগীও এই সময় হয়েছিল। এইরকম কয়েকটি রাজবংশের কথা আমরা এখন জানবো, যারা কিভাবে যে সামরিক কৃতিত্ব ছিল, কিভাবে ছিল সেটা সেটা হচ্ছে পারিবারিক শক্তির সাহায্য নিয়ে। গেল, পারিবারিক শক্তির সাহায্য নিয়ে নতুন রাজ্য স্থাপন করেছিল। তো এরকম কয়েকটা আমরা নাম পড়ব। তো এখানে দেখো এরকম উত্তর ভারতের ক্ষেত্রে আমরা চলে আসি। উত্তর ভারতে প্রথমে আমরা পড়বো উত্তর ভারত, তারপর আমরা যাবো দক্ষিণ ভারতে। ওকে, তাহলে প্রথমে উত্তর ভারতে কী হলো? এই শুরু করা যাক উত্তর ভারতের কোন কোন জায়গা? বাংলা, বিহার, ঝাড়খণ্ড, এই যে জায়গা বিস্তীর্ণ অঞ্চল, এখানে কোন রাজত্ব ছিল? বাংলা রাজত্ব করতো। এদের কথা আমরা আগেই পড়ে নিয়েছি। দ্বিতীয় শক্তি কী ছিল? গুর্জর প্রতিহার। এই গুর্জর প্রতিহাররা কোথায় রাজত্ব করতো? এরা করতো রাজস্থান এবং গুজরাটে। তাহলে পাল শাসন কোথায় কোথায় স্থাপন হয়েছিল? বাংলা, বিহার, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। তৃতীয় শক্তি যে ছিল গুর্জর প্রতিহার উত্তর ভারতের, তাদের মধ্যে কে আছে? তারা কোথাকার শাসক ছিল? রাজস্থান এবং গুজরাটের একটা বিরাট অংশে।
এদের মধ্যে উল্লেখযোগ্য যে রাজা ছিল, এই গুর্জর প্রতিহারদের মধ্যে উল্লেখযোগ্য রাজা, তার নাম হচ্ছে রাজা ভোজ। তার সময়কালটা দেখো 836 থেকে 885 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এই টাইমে তিনি ক্ষমতাবান ছিল। কে ক্ষমতাবান ছিল? রাজা ভোজ। তাহলে যদি বলা হয় রাজা ভোজ কোন বংশের শাসক ছিলেন, তাহলে সেটা হবে গুর্জর প্রতিহার বংশের শাসক ছিলেন। গেল। তারপরে চলে আসি, তিনি কনৌজ দখল করেছিল, করে তার রাজধানী স্থাপন করেছিল। পরবর্তীকালে বহু আক্রমণের মুখে প্রতিহাররা দুর্বল হয়ে পড়েছিল। তাহলে এই অংশটুকুর মধ্যে, অর্থাৎ এই যে প্যারা, এর মধ্যে আমরা দুটো জিনিস পড়লাম। কি কি পড়লাম? এক হচ্ছে পালদের সম্পর্কে, তারা কোথায় ছিল? বাংলা, বিহার, ঝাড়খণ্ড। গেল। এবার তারপরে দ্বিতীয় শক্তি হিসেবে কি পড়ছি? গুর্জর প্রতিহার। এরা কোথায় ছিল? রাজস্থান এবং গুজরাটের বৃহৎ একটা অংশে। এই গুর্জর প্রতিহারদের মধ্যে উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? রাজা ভোজ। এর সময়কাল কত? 836 থেকে 85। গেল। তিনি কনৌজ দখল করেছিল, কনৌজে তার রাজধানী স্থাপন করেছিল, কিন্তু পরবর্তীতে দুর্বল হয়ে গেছিল। কেন? এই যে বহু আক্রমণ বলতে কি বোঝাচ্ছে? যেই কনৌজকে কেন্দ্র করে যে পাল প্রতিহার রাষ্ট্রগুলির মধ্যে বারবার 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 যে যুদ্ধ হলো, এর ফলে অনেক অর্থ ব্যয় হয়ে গেছিল, শেষ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে দুর্বল হয়ে গেছিল। তো এই গেল আমাদের এই দুটো উত্তর ভারতের। এবার উত্তর ভারতের কোন কাকে কার সম্পর্কে দেখব। দেখো, হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ যে জায়গাটা আছে, ঠিক আছে, কনৌজ, এই কনৌজ ছিল উত্তরাপথে অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ। তাহলে কনৌজ ছিল উত্তর ভারতের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কাদের সময় থেকে এটা শুরু হয়েছিল? এটা হর্ষবর্ধনের সময় থেকে। হর্ষবর্ধন মানে 606, ঠিক আছে, এই সময় শুরু হয়েছিল। তো সেই কারণে কনৌজকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, সেই নিয়ন্ত্রণ করবে কে? সেই সঙ্গে আবার গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে, তা বোঝা গিয়েছিল। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, কনৌজ যে জায়গাটা ছিল, এটা কিন্তু রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। কোন টাইমে এই গুরুত্বটা বেড়েছিল? হর্ষবর্ধনের সময় গুরুত্বটা বেড়েছিল। হর্ষবর্ধন এদের রাজত্বকালে কনৌজ উত্তরাপথের, আগে কি ছিল? আগে ছিল হচ্ছে মগধ। মগধের পরে যে ক্যাপিটাল কোথায় সরে যাচ্ছে? কনৌজে। গেল। এই কনৌজের গুরুত্বটা কি দেখতে পাচ্ছি আমরা? এখানে কনৌজকে যে নিয়ন্ত্রণ করবে, তাহলে সে কি করবে? গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে, তাই তো? কারণ কি, গাঙ্গেয় উপত্যকাতেই তো কনৌজ অবস্থিত। তো এই অঞ্চলে নদীভিত্তিক যে বাণিজ্য, নদীভিত্তিক বাণিজ্য আর খনিজ দ্রব্য, এর দুটো জিনিসই কি আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। তাহলে এই সমস্ত হচ্ছে কারণ। তাহলে যদি বলা হয়, কোশ্চেন এরকম আসলো যে কনৌজকে কেন দখল করা দরকার ছিল, বা কনৌজের গুরুত্ব এত কেন বেড়েছিল? এক নাম্বার, এখানে এক নাম্বার গাঙ্গেয় উপত্যকা দখলে রাখা। দুই নাম্বার নদীভিত্তিক বাণিজ্য স্থাপন। আর তিন নাম্বার খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। তো এই সমস্ত কারণ। তাহলে গাঙ্গেয় উপত্যকা নিজের দখলে রাখতে পারবে, এক। দুই নাম্বার নদীভিত্তিক বাণিজ্য তাদের কন্ট্রোলে থাকবে। আর তিন নাম্বার খনিজ দ্রব্যের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে। তো এই তিনটা কারণে কনৌজ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল হর্ষবর্ধনের রাজত্বের সময়কাল থেকে, যেটা পরবর্তীতে পাল যুগেও পাল প্রতিহার রাষ্ট্রকূট, এই তিনটা শক্তিকে কেন্দ্র করে কিন্তু বিবাদ সৃষ্টি করেছিল। ঠিক আছে, কনৌজ শেষ পর্যন্ত কে দখল করতে পারবে এই নিয়ে কিন্তু 8ম শতাব্দী থেকেই কিন্তু ঝামেলা শুরু হয়। তাহলে কনৌজকে কে কন্ট্রোলে রাখতে পারবে সেই নিয়ে এই যুদ্ধ, বিতর্ক। ঠিক আছে, কে কে পার্টিগুলো কে কে আছে? পাল আছে, প্রতিহার আছে, রাষ্ট্রকূট আছে। তাহলে কনৌজকে কে দখল করবে সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাজবংশ, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। তিনটা বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। কবে? অষ্টাদশ শতাব্দী থেকে এটা শুরু হয়েছিল। তো এই যে তিনটা শক্তির একটা জায়গাকে দখল করাকে কেন্দ্র করে যে যুদ্ধ, সেটাই হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। বোঝা গেল? তাহলে কি, কনৌজকে কেন্দ্র করে অষ্টাদশ শতাব্দী থেকে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এদের মধ্যে যে অবিরাম যুদ্ধ চলেছিল প্রায় 200 বছর ধরে। তো এই 200 বছর ধরে চলে যাওয়া এই তিনটি শক্তির যে যুদ্ধ, যে সংগ্রাম, এটাকেই বলা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। গেল। তাহলে বলছে প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে তিনটি রাজবংশ শক্তি কিন্তু শেষ হয়ে যায়। মানে এদের মধ্যে কি ছিল? যে তিনটা কারণ, গাঙ্গেয় উপত্যকাকে নিজের কন্ট্রোলে রাখা হবে, তারপরে চলে আসছে যে নদীভিত্তিক বাণিজ্য, সেটা নিজের কন্ট্রোলে থাকবে, খনিজ দ্রব্যের মাধ্যমে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবে। এই কারণে পাল, প্রতিহার, রাষ্ট্রকূটরা এই 8ম শতাব্দী থেকে 200 বছর ধরে এই যুদ্ধ চালিয়েছিল। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে কি, শেষ পর্যন্ত এই যুদ্ধে কিন্তু যত অর্থ খরচ হলো, সেই অর্থ খরচ হওয়ার ফলে এই তিনটা রাজবংশই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছিল পরবর্তীতে। এর একটা উল্লেখযোগ্য উদাহরণ আমরা কোনটা দেখতে পাই? পাল রাজাদের ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, ফলে সেন রাজত্বের কিন্তু শুরু হয় বাংলাতে। তাহলে বোঝা গেল? তো এই অংশটা আমরা আলোচনা করলাম কি নিয়ে? কনৌজ, কনৌজের গুরুত্ব, ত্রিশক্তি সংগ্রাম। তাহলে এই হচ্ছে আমাদের কনৌজ। এবার চলে আসবো আমরা দক্ষিণ ভারতের চোল শক্তি সম্পর্কে। তবে চোল শক্তি পড়ার আগে আমরা আরেকটা ছোট অংশ দেখে নেব রাজপুত সম্পর্কে। কেন? কারণ আমরা যেহেতু উত্তর ভারতটাই পড়ছি, তখন আমরা একটু রাজপুত সম্পর্কেও দেখে নেব। দেখো, টুকরো কথার মধ্যে কি বলা হচ্ছে এই রাজপুতদের সম্পর্কে। তো রাজপুত কারা, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। তো রাজপুত কারা, এর মধ্যে কি বলছে? উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে যাদের কথা বারংবার, ঠিক আছে, বলা হয়, তারা হচ্ছে রাজপুত। তো এই রাজপুত কারা, এরা কোন দেশ থেকে এসছে, এই নিয়ে তো একটা তর্ক বিতর্ক লেগেই আছে। তবে অনেকে মনে করেন কি, যে খ্রিস্টীয় 5ম শতকে। কবে? খ্রিস্টীয় 5ম শতকে, ঠিক আছে, 5ম শতকে কি আক্রমণ করেছিল? হুন আক্রমণ, হুন জাতির আক্রমণ। তো খ্রিস্টীয় 5ম শতকে হুন জাতির আক্রমণের পরে বেশ কিছু মধ্য এশীয় উপজাতির মানুষ
উত্তর পশ্চিম ভারতে বসবাস করতে শুরু করেছিল। তো হুন আক্রমণ যখন হচ্ছে তাদের মধ্যে অনেক কেউ থেকেও গেল। তো এই মধ্য এশীয় যে হুন জাতি, এই উপজাতি, তারা তাদের বেশ কিছু মানুষ উত্তর পশ্চিম ভারতে থেকে গিয়েছিল, বসবাস করেছিল। ঠিক আছে? তো এই ক্ষেত্রেই বলা হচ্ছে কি, এই যে বসবাস করেছিল যে যারা, এরা কিন্তু করতে থাকে স্থানীয়দের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়। তার পরবর্তীতে অনেক দিন থেকে বসবাস করার ফলে কী হচ্ছে, স্থানীয়দের সাথে বৈবাহিক সম্পর্ক তাদের শুরু হয়। তো এর ফলে যে নতুন যে একটা নিউ জেনারেশন আর কি তৈরি হচ্ছে, ঠিক আছে, তাদের যে বংশধর বা উত্তরপুরুষ, তারাই কিন্তু রাজপুত নামে পরিচিত হয়। তবে এই রাজপুত যারা আছে তারা কিন্তু নিজেদেরকে ক্ষত্রিয় বা স্থানীয় ক্ষত্রিয় বলে মনে করত। নিজেদের তারা কী করতো, চন্দ্র, সূর্য বা অগ্নি এই দেবতাদের বংশধর বলে তারা মনে করত। তাহলে এক কথায় কী বলবো, রাজপুত কারা এই কথাটা নিয়ে তো বিতর্ক আছে। তবে বলা হচ্ছে খ্রিস্টীয় ৫ম শতকে যখন হুন আক্রমণ হচ্ছে ভারতবর্ষে, তো হুন আক্রমণ হওয়ার পর থেকে ভারতবর্ষে এশীয় উপজাতিদের মানুষগুলো উত্তর পশ্চিম ভারতে বসবাস করা শুরু করেছিল। এবার এরা বসবাস করতে থাকার ফলে, এবার দীর্ঘদিন যাবৎ বসবাস করতে থাকার ফলে কী হলো, স্থানীয় লোকেদের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো, তাদের যে সন্তান সন্ততি জন্ম নিল, তাদের এই যে বংশধর, এই বংশধররাই কিন্তু পরবর্তীতে রাজপুত নামে পরিচিত হলো। এই রাজপুত যারা আছে তারা নিজেদেরকে কী হিসাবে পরিচয় দেয়, তারা নিজেদেরকে স্থানীয় ক্ষত্রিয় হিসাবে পরিচয় দেয়। আর নিজেদেরকে কার বংশধর বলছে তারা, অর্থাৎ রাজপুতরা চন্দ্র, সূর্য এবং অগ্নি দেবতার বংশধর বলে তারা নিজেদেরকে কিন্তু পরিচয় দেন। তো এই হলো আমাদের যে হুন জাতির সম্পর্কে। তো এবার যেটা আমরা আলোচনা করব, দক্ষিণ ভারতের চোল শক্তি। তো উত্তর ভারতের আমরা দুটো মেন পড়েই নিলাম। কোন দুটো পড়লাম, এক হচ্ছে পাল, আর তারপরে হচ্ছে গুর্জর প্রতিহার গেল। তো আর বললাম হচ্ছে রাজপুত। এবার আমরা পড়ব দক্ষিণ ভারতের চোল শক্তি। তো চোল শক্তির কথা যদি আমরা বলি, চোলদের ইতিহাস কিন্তু অনেক বড় ইতিহাস, একদম যেটা মৌর্য যুগেও কিন্তু তাদের সম্পর্কে জানা যায়। তারপরে আবার গুপ্ত যুগে যে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো জয় করেছিল সমুদ্রগুপ্ত, তার মধ্যেও কিন্তু এই চোলদের উল্লেখ আছে। তারপরে সঙ্গম সাহিত্য যে ছিল, সেই সঙ্গম লিটারেচার, সেই সময়ও কিন্তু চোলদের কথা আমরা পড়েছি। তো এই যে চোলটা এখন এখানে যেটা দেওয়া রয়েছে, সেটা কিন্তু পরবর্তী চোল বা ইম্পেরিয়াল চোল কিন্তু এটাকে আমরা বলবো। ঠিক আছে? অর্থাৎ আদি মধ্যযুগের যে চোল শক্তি, তাদেরকে বলা হবে কি, ইম্পেরিয়াল চোল। তো ইম্পেরিয়াল চোল সম্পর্কে দেখো একটু পড়ি। তার আগে একটু দক্ষিণ ভারত। এই সময় দক্ষিণ ভারতের বেশ কিছু আঞ্চলিক, যেমন উত্তর ভারতে আমরা দেখলাম, তো ঠিক একই রকমভাবে দক্ষিণ ভারতেও বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ এই সময় ঘটেছিল। তো এদের মধ্যে কে কে ছিল? এদের মধ্যে ছিল পল্লব, পাণ্ড্য, চোল। এদের শক্তিশালী, মানে এরা একটু শক্তির দিক থেকে বেশি ছিল। ঠিক আছে? তাহলে কি পল্লব, পাণ্ড্য আর চোল। তো এই হচ্ছে শক্তিশালী কিছু রাজবংশ। এখানে বলছে যে কাবেরী নদী আর তার শাখা নদী যে বদ্বীপ অঞ্চল, সেই বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। তাহলে কি, কাবেরী এবং তার শাখা নদীগুলির যে বদ্বীপ, এই বদ্বীপকে ঘিরে চোল রাজ্যটা গড়ে উঠেছিল। গেল। তো চোল রাজ্য যে গড়ে উঠেছিল, তো সেখানকার রাজা আগে কে ছিল, সেটা ছিল হচ্ছে মুট্টাবাইয়া। এই মুট্টাবাইয়া বলে একজন রাজা ছিল চোল দেশে বা চোল রাজ্যে, কাবেরী এবং তার শাখা নদীগুলির যে বদ্বীপ অঞ্চল, সেই জায়গাতে মুট্টাবাইয়া বলে একজন রাজা ছিল। সেই মুট্টাবাইয়া নামক রাজাকে পরাজিত করে বিজয়ালয় 846 থেকে 871 এই সময়কাল। আর টাইমিংটা স্টার্ট কবে হচ্ছে, 846। তো এই 846 খ্রিস্টাব্দে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করেছিল। যদি বলা হয় বিজয়ালয় চোল রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি, তাহলে হবে বিজয়ালয়। যদি বলা হয় চোল রাজ্য প্রতিষ্ঠাতা বিজয়ালয় কাকে সরিয়ে সিংহাসনে বসেছিল, তাহলে মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় কাবেরী নদী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে কিন্তু চোল রাজ্য গড়ে তুলেছিল। কবে গড়ে তুলেছিল? 846 খ্রিস্টাব্দে। আর বিজয়ালয়ের যদি সময়কাল বলা হয় তাহলে কী হবে, 846 থেকে 871 খ্রিস্টাব্দ। এখানে ও চোল রাজ্য প্রতিষ্ঠা করলো। তো বেশ, চোল রাজ্য প্রতিষ্ঠা হলো। এবার রাজ্য যদি হয় তাহলে তাদের একটা রাজধানী থাকবে। তো সেই রাজধানী কী করা হচ্ছে, থাঞ্জাভুর বা তাঞ্জোর বলা হয় না, তাঞ্জোরের চোল, ওই রকম থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে একটা নতুন নগরী তৈরি করলো। ঠিক আছে? যা চোলদের রাজধানী নামে হিসাবে কিন্তু পরিচিত হলো। তাহলে মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করলো, তার রাজধানী তৈরি কোথায় করলো, তাঞ্জোর নামক একটা নতুন শহরে। এই হচ্ছে চোল। তারপরে এখানে দেখো এর রাজধানী স্থাপন হচ্ছে, হওয়ার পর রাজধানী ছিল, বিজয়ালয়ের পর তার উত্তরসূরিরা রাজ্যকে আরও সম্প্রসারণ করল। আমরা খুব ভালো মতো জানি যে উত্তরসূরি যারা আছে, যে যোগ্য উত্তরসূরি যাদের বলা হয়, তারা সাম্রাজ্য সবসময় কিন্তু বিস্তারই করেছে। গেল। তো ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিজয়ালয়ের উত্তরসূরিরা রাজ্যকে কিন্তু সম্প্রসারণ করেছিল। করে কোন কোন জায়গা পর্যন্ত, দেখো দক্ষিণের পাণ্ড্য, উত্তরের পল্লব, এই অঞ্চল চোলদের দখলে চলে আসে। তাহলে দক্ষিণের যে পাণ্ড্য জায়গাগুলো আর উত্তরের পল্লবদের অঞ্চলগুলো চোলদের দখলে চলে আসে। গেল। তাহলে চোল মাঝে ছিল, উত্তরের থেকে পল্লব,
আর দক্ষিণের পাণ্ড্য, এই তিনটে জায়গায় বড় হয়ে গেল। তো এরকম কিন্তু বলা হচ্ছে। গেল তাহলে দক্ষিণে কে ছিল? তাহলে যদি বলা হয় চোলদের দক্ষিণে কোন রাজ্য ছিল, তাহলে ছিল পাণ্ড্য। চোলদের উত্তরে কোন রাজ্য ছিল? ছিল পল্লব। তো এবার চলে আসি যে 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ, কি নাম? প্রথম রাজরাজ চোল। কবে? 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ চোল বর্তমানের কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল জয় করে, ঠিক আছে, চোল প্রতিপত্তি কিন্তু বাড়িয়েছিল। এবং তার পরবর্তীতে এই প্রথম রাজরাজের পর তারপরে কে সিংহাসনে বসছে? তার পুত্র প্রথম রাজেন্দ্র চোল। তাহলে প্রথম রাজরাজ গেল, তারপরে চলে আসছে প্রথম রাজেন্দ্র চোল। টাইমিং কত? 1016 থেকে 1044 খ্রিস্টাব্দ। এই প্রথম রাজেন্দ্র চোল কী করলো? কল্যাণীর যে চালুক্য শক্তি ছিল তাকে পরাজিত করলো। চালুক্য, এদের দুটো পার্ট ছিল, এটা যখন আমরা চালুক্য আলোচনা করব তখন এটা নিয়ে আলোচনা করব। সেখানে ছিল বেঙ্গির চালুক্য এবং কল্যাণীর চালুক্য। বেঙ্গির চালুক্য যে ছিল দ্বিতীয় পুলকেশী, তার সাথে হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছিল। তারই ভাইকে কল্যাণীর চালুক্য, কল্যাণীতে যে জায়গাটা সেটা দেওয়া হয়েছিল পূর্ব দিকে উড়িষ্যার দিকটাতে। তো সেখান থেকে পরবর্তীতে তারা নিজের একটা স্বতন্ত্রভাবে চালুক্য সাম্রাজ্য পরিচালিত করেছিল। তো সেই নামটা হয়েছিল হচ্ছে কল্যাণীর চালুক্য। তো যাই হোক, তো এই যে কল্যাণীর চালুক্য, এদেরকে কিন্তু পরাজিত করেছিল কে? প্রথম রাজেন্দ্র চোল। এবার প্রথম রাজেন্দ্র চোল পরাজিত করার পর তিনি বাংলার পালদের বিরুদ্ধে একটা অভিযান করেছিল, করে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়েছিল। হারিয়ে নিয়ে উপাধি কী নিয়েছিল? গঙ্গাইকোন্ড চোল উপাধি। যদি বলা হয় কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিল, তাহলে উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোলের সময়কাল কি? 1016 থেকে 1044। প্রথম রাজরাজ কার পর সিংহাসনে বসে? প্রথম রাজেন্দ্র। তাহলে প্রথম রাজেন্দ্র হচ্ছে রাজরাজের পর সিংহাসনে বসেন। তাহলে গঙ্গাইকোন্ড চোল উপাধি কার? প্রথম রাজেন্দ্র চোল। গেল। এই প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি কখন নিয়েছিল? বাংলাতে পালদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এই অভিযানে গঙ্গা নদীর তীর পর্যন্ত কিন্তু চলে গেছিল। ঠিক আছে, তো সেই কারণেই বলা হচ্ছে এই উপাধি গঙ্গাইকোন্ড চোলপুরম। এখানে একটা শহর তৈরি করেছিল চোলপুরম। তো যাই হোক, প্রথম রাজরাজ আর রাজেন্দ্র চোল এরা দুজনেই আবার দক্ষ নৌবাহিনীতে কিন্তু মাহির ছিল। ঠিক আছে, চোল আমরা জানি ইম্পেরিয়াল চোল যে ছিল তারা নৌবাহিনী কিন্তু স্ট্রং ছিল। টোটাল যে জায়গাগুলো জাভা, তারপরে মালাক্কা, সুমাত্রা, এই যে জায়গাগুলো কিন্তু দখল করা ছিল। কম্বোডিয়া জায়গাগুলো যে ছিল এগুলো কিন্তু তারা দখল করে নিয়েছিল। এই নৌবাহিনীর জোরেই তারা দখল করেছিল। ঠিক আছে, দক্ষ নৌবাহিনী ছিল। তার দক্ষ নৌবাহিনী কাদের সাথে আছে? প্রথম রাজরাজ চোল আর প্রথম রাজেন্দ্র চোল। তার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয়দের বাণিজ্যকে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা চোলদের পক্ষে সম্ভব হয়েছিল। তো এরকমভাবে আমরা চোলদের সম্পর্কে তাহলে প্রথমে আমরা দেখলাম কি দক্ষিণ ভারতের একটা, এখানে দেখাই, দেখো দক্ষিণ ভারতের চোল গেল। চোলদের মধ্যে এই যে চোল এখানে আছে, তাই তো, এইখানে আছে দেখো পাণ্ড্য গেল, এখানে চোল আছে, নিচে আছে হচ্ছে পাণ্ড্য। তো এইরকম পুরো যে জায়গাটা দখল করেছিল। ঠিক আছে, আর এই যে উত্তর ভারতের ক্ষেত্রে গুর্জর প্রতিহার, এদিকে পাল, এদিকে গুর্জর প্রতিহার। তো এরকমভাবে আমরা দেখছি। এই যে এই ম্যাপটাকে যদি একটু ছোটো করি তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। দেখো, ঠিক আছে, এবার দেখা যাবে ভালো যে এই যে এখানটাতে আছে কি পাল, এই জায়গাটাতে আছে প্রতিহার, উত্তর ভারতের ক্ষেত্রে। তারপরে দেখো এই যে এখানে আছে রাষ্ট্রকূট, এইখানে আছে চোল, এই যে কাবেরী নদী, এখানে আছে পাণ্ড্য, এই জায়গাতে আছে কলিঙ্গ রাজ্য। ঠিক আছে, তো এইরকম বিষয়টা তো এদিক দিয়ে কিন্তু যাচ্ছে। তো পল্লব যে জায়গাটা ছিল, পল্লবটা এই যে জায়গাটা এখানটাতে পল্লব ছিল, এই উপর দিকটাতে। তাহলে এই পল্লব উপরে আর নিচে হচ্ছে চোল, এই জায়গাটাতে পল্লব, এখানে চোল, এখানে পাণ্ড্য, এরকম জায়গা। ঠিক আছে, আর এই কল্যাণী চালুক্য যেটা ছিল সেটা এই জায়গাটাতে কল্যাণী চালুক্য ছিল। তো সেই কারণে যখন বাংলা যাচ্ছে তখন কি এদের উপর দিয়ে যাচ্ছে, সেই কারণে পল্লবদের উপর দিয়েই কিন্তু চলে গেল যে এই গঙ্গা, এই যে জায়গাটা গঙ্গা, এই জায়গাটা দখল করেছিল, করার পর নাম দেওয়া হয়েছিল হচ্ছে গঙ্গাইকোন্ড। বুঝে গেল? তো এইরকমভাবে কিন্তু আমরা দেখব। তো এখানটায় এই আলোচনার থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই দক্ষিণ ভারত, এখানে দেখো এই উত্তর ভারতের ক্ষেত্রেও, এই যে উত্তর ভারতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি গুর্জর প্রতিহার পালেরা ছিল। আর দক্ষিণ ভারতে যে কনৌজ যে জায়গাটা সেটা কোথায় অবস্থিত? এই দেখো, এই হচ্ছে কনৌজ। কনৌজ মানে কি? এখানে দেখো প্রত্যেক যে নদীটা আছে, এই যে এই যে অববাহিকা, টোটাল জায়গাটা, এই জায়গাটা যার কাছে থাকবে সেই সব থেকে শক্তিশালী। ফলে গুর্জর প্রতিহার এরাও চাইতো, এদিকে পালরা এরাও চাইতো, সবাই মিলে এই ঝামেলা সৃষ্টি হয়েছিল। তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানটাতে এই পাল প্রতিহার রাষ্ট্রকূট মিলে ঝামেলাটা সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, ত্রিশক্তির দ্বন্দ্ব কিন্তু শুরু হয়েছিল। তো এরকমভাবে আমরা মোটামুটি এই টপিকটা কিন্তু শেষ করব। তো আজকে মোটামুটি এখানেই। এর পরের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইসলাম ও ভারতবর্ষ। এটা পরের দিন আমরা এই ইউনিটটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।